বারো দিনের চিকিৎসা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া। ট্রাম্পের দায় মুক্তির রায়কে বিপজ্জনক নজির বললেন বাইডেন। 5 ক্যাটাগরির ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে রূপ নিল বেরিল। ইসলামিক জিহাদের মুহুর্মুহু রকেট হামলায় কাঁপল ইসরায়েল। ইমরান খানের গ্রেফতার আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ। সালমানকে মারতে 25 লাখ টাকার চুক্তি, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। এবং পেনাল্টি মিস করে রোনালদোর কান্নাকাটি, পর্তুগালকে বাঁচালেন কস্তা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি পলি পারভিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। রাজধানীর একটি হাসপাতালে 12 দিন ধরে চিকিৎসা নেওয়ার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিকেলে বাসায় ফিরেছেন। মঙ্গলবার বিকেলে তার বাসায় ফেরার বিষয় নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর ZM জাহিদ হোসেন। তিনি বলেন, বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাকে বাসায় নেওয়া হচ্ছে। যেহেতু তিনি নানা রোগে আক্রান্ত, তাই হাসপাতালে সংক্রমণের ঝুঁকি থাকায় এ সিদ্ধান্ত। যদিও বেগম জিয়ার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়, তবুও বাসায় চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি। এর আগে রোববার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন জানান, ম্যাডামের হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে। হৃদরোগের সমস্যা আগে থেকেই ছিল, হার্টে ব্লক ছিল, একটা স্টেন্টিংও করা ছিল। সবকিছু পর্যালোচনা করে মেডিকেল বোর্ড ম্যাডামের হার্টে পেসমেকার লাগানোর সিদ্ধান্ত নেয়। সন্ধ্যা 7:40 পেসমেকার স্থাপনের কাজ সফলভাবে সম্পন্ন হয়। পেসমেকার হলো হৃদস্পন্দন নিয়মিত রাখার কৃত্রিম বৈদ্যুতিক যন্ত্র, যা বৈদ্যুতিক স্পন্দন তৈরি করে হৃৎপেশিতে পাঠায় এবং হৃৎপিণ্ডের গতিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। শুক্রবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তারপর তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। মেডিকেল বোর্ড কয়েক দফা বৈঠকে বসে সাবেক প্রধানমন্ত্রীর হার্টে পেসমেকার লাগানোর সিদ্ধান্ত নেন। অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ডক্টর শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের অভিযোগ, এই দম্পতি জ্ঞাত আয় বহির্ভূত বিপুল সম্পদের মালিক। মঙ্গলবার আদালতে চার্জশিট দাখিল করা হয়। এই দম্পতির বিরুদ্ধে 2019 সালে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। দুদক সূত্রে জানা যায়, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে 1027 শতক জমি আছে তাদের নামে। দলিলে এসব জমির দাম 70 কোটি টাকা দেখানো হলেও আদতে বাজার দর প্রায় 500 কোটি টাকার বেশি হবে। এর মধ্যে রাজধানীর গুলশানের 135 নম্বর রোডে 1 বিঘা জমির ওপর নির্মিত একটি ডুপ্লেক্স বাড়িও রয়েছে তাদের, যার মূল্য প্রায় 200 কোটি টাকা। গত 18 মার্চ আদালত তাদের এসব সম্পত্তি জব্দ করার আদেশ দেন। পরদিন শামসুদ্দোহা খন্দকার উচ্চ আদালতে আপিল করলে ওই আদেশ স্থগিত হয়ে যায়। জানা যায়, দেশে নেই এই দম্পতি। বেনজির কাণ্ড নিয়ে আলোচনা সমালোচনা ওঠার পর পরিবার নিয়ে কানাডা বেড়াতে গেছেন তারা। তাদের এক মেয়ে ও ছোট ছেলে কানাডায় পড়াশোনা করেন। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আংশিক দায়মুক্তি দেওয়া সুপ্রিম কোর্টের রায়কে বিপজ্জনক নজির বলে অভিহিত করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি আসন্ন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে প্রত্যাখ্যান করতে মার্কিন জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল সোমবার সুপ্রিম কোর্ট রায় ঘোষণার পর হোয়াইট হাউস থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান জো বাইডেন। তিনি বলেন, সুপ্রিম কোর্ট মার্কিন জনগণের জন্য ক্ষতিকর হয়ে উঠছে। যে মূলনীতির ওপর এই জাতি প্রতিষ্ঠিত তা হলো যুক্তরাষ্ট্রে কোনো রাজা থাকবে না, আইনের চোখে সবাই সমান। কিন্তু সুপ্রিম কোর্টের এই রায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে রাজায় পরিণত করতে পারে। গতকাল সোমবার সুপ্রিম কোর্ট তার রায় বলেছেন, দেশের প্রেসিডেন্ট পদে থাকা অবস্থায় যেসব দাপ্তরিক অপরাধমূলক পদক্ষেপ ট্রাম্প নিয়েছেন, সেক্ষেত্রে দায়মুক্তি পেতে পারেন তিনি। এই রায়কে যুগান্তকারী বলছেন বিশ্লেষকরা, কারণ এই প্রথমবারের মতো কোনো মার্কিন প্রেসিডেন্ট তার কাজের জন্য দায়মুক্তি পেলেন। এই রায়ের পর
81 বছর বয়সী বাইডেন বলেন, আদালতের এই রায়ের অর্থ হচ্ছে একজন প্রেসিডেন্ট কি করতে পারেন তার কোনো সীমা পরিসীমা নেই। এটি একটি বিপজ্জনক নজির স্থাপিত হলো। এখন থেকে প্রেসিডেন্টের ক্ষমতা আর আইন দ্বারা সীমাবদ্ধ থাকলো না। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। বিপর্যয়কর ক্যাটাগরি 5-এ রূপ নিয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় বেরিল। এটি আটলান্টিক মহাসাগরে মৌসুমের শুরুতেই সৃষ্ট প্রথম শক্তিশালী ঝড় এবং ক্যারিবিয়ান অঞ্চলে আঘাত হানার পর ক্যাটাগরি 5 শক্তিতে রূপ নিয়েছে বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদন মতে বড় জলোচ্ছ্বাসের সঙ্গে ঝড়টি স্থানীয় সময় সোমবার ঘণ্টায় সর্বোচ্চ 150 মাইল গতি নিয়ে গ্রেনাডার ক্যারিওক দ্বীপে ক্যাটাগরি 4 মাত্রার শক্তি নিয়ে আছড়ে পড়ে। পরে শক্তি বাড়িয়ে ক্যাটাগরি 5-এ রূপ নেয় বেরিল। ওয়াশিংটন পোস্ট বলছে, গ্রেনাডা ও সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইন জাতি এমন একটি ঝড়ের কবলে পড়েছে যা সম্ভবত এই অঞ্চলের ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে তীব্র হ্যারিকেন হতে যাচ্ছে। গ্রেনাডিয়ার প্রধানমন্ত্রী ডিকন মিচেল সোমবার বলেছেন, বেরিলের আঘাতে মাত্র 30 মিনিটের মধ্যে ক্যারিয়াকো দ্বীপ তছনছ হয়ে গেছে। পরে সোশ্যাল মিডিয়ায় তিনি বলেছেন, কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত দ্বীপগুলোতে ত্রাণ পাঠানোর জন্য কাজ করছেন। যদিও হতাহতের সংখ্যা প্রকাশ করেননি তিনি। এছাড়া যোগাযোগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় সার্বিকভাবে এ সংক্রান্ত প্রকৃত খবর পেতেও দেরি হচ্ছে। আবহাওয়াবিদরা বলেছেন, বেরিল 174 বছরের মধ্যে ক্যারিবীয় অঞ্চলের উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে আঘাত হানার সবচেয়ে শক্তিশালী হারিকেন। এর আগে 2004 সালে ঘণ্টায় সর্বোচ্চ 135 মাইল বেগে আঘাত এনেছিল হ্যারিকেন ইভান। এতে 41 জনের মৃত্যু হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে গ্রেনাডা। এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় হ্যারিকেন সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত 8টা নাগাদ ঘূর্ণিঝড় বেরিল দক্ষিণ পূর্ব অঞ্চল থেকে দ্রুত সরে যাওয়ার সময় আরও শক্তিশালী হয়ে ওঠে। এ সময় বাতাসের গতি ছিল ঘণ্টায় সর্বোচ্চ 155 মাইল। এর সঙ্গে জলোচ্ছ্বাস আর অতিবৃষ্টিতে তলিয়ে গেছে বেশ কিছু উপকূলীয় এলাকা। ইসরায়েলে বেশ কয়েকটি রকেট ছুঁড়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ। সোমবার রাতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, হামাসের মিত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ বলেছে, ইসরায়েলি ইহুদি শত্রুরা আমাদের ফিলিস্তিনি জনগণের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে। তাদের হত্যাযজ্ঞের প্রতিক্রিয়া হিসেবে গাজা সীমান্তের কাছে ইসরায়েলি সম্প্রদায়ের দিকে রকেট ছোঁড়া হয়েছে। রকেট হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তারা জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিস এলাকা থেকে ফিলিস্তিনের গোষ্ঠী অন্তত 20টি রকেট ছুঁড়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনিসের পূর্বাঞ্চল থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েল। নেতানিয়াহু বাহিনীর এমন ঘোষণার পর শহর ছেড়ে যেতে শুরু করেছেন স্থানীয়রা। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচাই আদ্রাই এক বার্তায় খান ইউনিসের বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, নিরাপত্তার স্বার্থে অবিলম্বে মানবিক অঞ্চলে সরে যেতে। তবে মানবিক অঞ্চল বলতে কোন জায়গাকে বুঝিয়েছেন তা স্পষ্ট করেননি তিনি। ধারণা করা হচ্ছে ফিলিস্তিনিদের আল মাওয়াসি এলাকায় যেতে বলা হচ্ছে, তবে সেই এলাকাতেও সম্প্রতি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। দর্শক, মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস,
ইমিগ্রেশন অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না? খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল, খলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirob.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirobbronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশি অভিবাসীদের নিয়ে বিরূপ মন্তব্য করে তোপের মুখে পড়েছেন যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা স্যার কাইর স্টারমার। সম্প্রতি দ্য সান পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটেনে অবৈধ অভিবাসন নিয়ে কথা বলার সময় তিনি বলেন, এই মুহূর্তে বাংলাদেশের মতো দেশ থেকে অনেকেই আসছেন, তাদের সরানো যাচ্ছে না। লেবার নেতার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ব্রিটিশ বাংলাদেশিদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এ ধরনের পরিস্থিতি লেবার পার্টির জন্য বড় সমস্যা তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ বাংলাদেশিদের একটি বড় অংশ বরাবরই লেবার পার্টির সমর্থক হিসেবে পরিচিত। অবশ্য এ ঘটনার পর স্থানীয় ব্রিটিশ বাংলাদেশিদের কাছে দুঃখ প্রকাশ করেছেন স্টারমার। বাংলাদেশি টেলিভিশন এটিএন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি এজন্য দুঃখ প্রকাশ করছি। কারো অনুভূতিতে আঘাত দেওয়া আমার উদ্দেশ্য ছিল না। লেবার পার্টির সঙ্গে বাংলাদেশি কমিউনিটির সম্পর্ক অত্যন্ত গভীর। লেবার পার্টির নেতা আরও বলেন, বাংলাদেশি কমিউনিটির সঙ্গে আমার নিজেরও অনেক গভীর সম্পর্ক, বিশেষ করে আমার নিজের নির্বাচনী এলাকায়। এখানে আমরা সহযোগী হিসেবেই কাজ করি। আমার নিজেরও অনেক বাংলাদেশি বন্ধু রয়েছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারারুদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের একটি মানবাধিকার ওয়ার্কিং গ্রুপ। এছাড়া ইমরান খানকে অবিলম্বে মুক্তি দেওয়ারও দাবি জানানো হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, সোমবার জারি করা এক মতামত ভিত্তিক ইউএন ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশন বলেছে, উপযুক্ত প্রতিকার হবে ইমরান খানকে অবিলম্বে মুক্তি দেওয়া এবং আন্তর্জাতিক আইন অনুসারে তাকে ক্ষতিপূরণ ও অন্যান্য বিষয়াদির পাশাপাশি একটি কার্যকর অধিকার প্রদান করা। ওয়ার্কিং গ্রুপ সিদ্ধান্তে উপনীত হয়েছে যে তার আটকের কোনো আইনি ভিত্তি ছিল না এবং মনে হচ্ছে রাজনৈতিক পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে তাকে অযোগ্য ঘোষণা করার উদ্দেশ্যে করা হয়েছিল। সুতরাং শুরু থেকেই সেই প্রসিকিউশনটি আইনের ভিত্তিতে ছিল না এবং একটি রাজনৈতিক
উদ্দেশ্যের জন্যই ছিল। জাতিসংঘের এই ওয়ার্কিং গ্রুপ চলতি বছরের 25 মার্চ এই মতামত প্রকাশ করে, তবে এটি জনসম্মুখে প্রকাশ্যে আসে সোমবার। 5 জন স্বাধীন বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত জাতিসংঘের এই ওয়ার্কিং গ্রুপের মতামত শোনা বাধ্যতামূলক নয়, তবে তাদের এই মতামত বেশ গুরুত্ব বহন করে। ওয়ার্কিং গ্রুপ বলেছে, ইমরান খানকে যে আইনি সমস্যার মধ্যে ফেলা হয়েছে সেটি মূলত তার এবং তার পাকিস্তান তেহরিক ইনসাফ পার্টির বিরুদ্ধে অনেক বৃহত্তর দমন অভিযানের অংশ। ভারতের মহারাষ্ট্রে একটি জলপ্রপাতে একই পরিবারের 5 সদস্য ভেসে গেছেন। এ সময় পরিবারটি সাহায্যের জন্য চিৎকার ও আকুতি জানালেও পানির তীব্র স্রোতের কারণে কেউ তাদের কাছে যেতে পারেননি। এ ঘটনায় 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে মুম্বাই থেকে 80 কিলোমিটার দূরে পুনের লোনাভালার ওই জলপ্রপাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এক প্রতিবেদনে খবর জানিয়েছে এনডিটিভি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পুনের লোনাভালার ওই জলপ্রপাতে পরিবারের সবাই মিলে একসঙ্গে ছুটি কাটাতে যায় তারা। দুপুরে পানি কম থাকায় নিচে নামে তারা। হঠাৎ করেই পানির তীব্রতা বেড়ে যাওয়ায় দাঁড়িয়ে থাকতে না পেরে পড়ে যান সবাই। কোনো মতে 2 জন কিনারায় পৌঁছাতে পারলেও বাকিরা ভেসে যায়। ভেসে যাওয়াদের মধ্যে এখন পর্যন্ত 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে সোমবার আবারও অভিযান চালানো হলেও তাদের কোনো খোঁজ মেলেনি। দর্শক, এবার দেখবেন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের 2 দফা দাবিতে কর্মবিরতি পালন করছে সারা দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির 40,000 কর্মকর্তা কর্মচারী। বিদ্যুৎ সেবা চালু রেখে দ্বিতীয় দিনেও পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর কর্মকর্তা কর্মচারীরা কর্মসূচি পালন করছেন। আমাদের প্রতিনিধি আলামিন মুন্সি জানান, আজ মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে সবগুলো সমিতিতে একযোগে কর্মবিরতি পালন হচ্ছে। অনির্দিষ্টকালের এ কর্মবিরতির কারণে সারা দেশে বিদ্যুৎ সেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। জানা যায়, দেশের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত একমাত্র প্রতিষ্ঠান পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক প্রায় 12 কোটি। সমিতির কর্মকর্তা কর্মচারীরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে জীবনের ঝুঁকি নিয়ে ঝড় বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়ে দিনরাত সেবা দিয়ে যাচ্ছে। কিন্তু সমিতির তদারকি প্রতিষ্ঠান পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বৈত নীতির কারণে ন্যায্য সুযোগ সুবিধা হতে বঞ্চিত হচ্ছে দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় 40,000 কর্মকর্তা এবং কর্মচারী। একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদপদবি, বেতন ভাতা, বোনাস সহ পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হয়ে আসছে। শুধু তাই নয়, বিআরইবির অদক্ষতা ও নিম্নমানের সামগ্রীর কারণে হয়রানির শিকার হচ্ছেন। উল্লেখ্য, সোমবার সকাল থেকে সারা দেশে সবগুলো পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয়ের সামনে অবস্থানে কর্মবিরতি পালন করলেও জরুরি বিদ্যুৎ সেবা চালু রয়েছে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসের প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free.
বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না, খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল, খলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirob.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirobronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন বিনোদন সংবাদ। চিত্রনায়িকা ইয়ামিন হক ববির সঙ্গে প্রতারণা করা সে আমানুল্লাহ আমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটনের 7 নম্বর আদালতের বিচারক সাইফুল ইসলামের আদালত এ পরোয়ানা জারি করেন। এর আগে রাজধানীর গুলশানে চিত্রনায়িকা ববির রেস্টুরেন্টে লুটপাট ও হামলার অভিযোগে 7 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা 10-12 জনকে আসামি করে গুলশান থানায় মামলা দায়ের করা হয়। সোমবার রেড ওয়ার্কের রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে নায়িকা ববি তার রেস্টুরেন্ট ববস্টার ডাইনিং দখল, লুটপাট, প্রতারণা, ব্যবসায়িক অংশীদারকে হত্যা চেষ্টা ও মারপিট এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে ববি বলেন, সৎভাবে জীবনযাপন অব্যাহত রেখে আর্থিক সচ্ছলতার আশায় আমি গুলশান 2-এর 113 নম্বর রোডের ওয়াই-এন সেন্টারের একটি রেস্টুরেন্ট ক্রয় করি। রেস্টুরেন্টের অপারেশন পার্টনার হিসেবে রয়েছেন ববির পূর্ব পরিচিত মির্জা বাশার। আগের রেস্টুরেন্টের মালিক আমানের সঙ্গে তার রেস্টুরেন্টের সমুদয় আসবাবপত্র 55 লাখ টাকা মূল্য ধরে একটি চুক্তি হয়। একই সময় রেস্টুরেন্ট ভবনের মালিকের স্ত্রী শাহিনা ইয়াসমিন ও তার ছেলে জাওয়াদ আল মামুনের সঙ্গে ভবন রেস্টুরেন্ট মালিক সহ আলোচনা করি। তখন শাহিনা ইয়াসমিন ও জাওয়াদ রেস্টুরেন্টটি আমাকে ভাড়া নিতে উৎসাহিত করেন এবং চলমান রেস্টুরেন্ট হস্তান্তর করলে তারা পরবর্তী সময়ে আমাদের নামে নতুন চুক্তিপত্র করে দেবেন বলে প্রতিশ্রুতি দেন। প্রকাশ্যে এসেছে বলিউড অভিনেতা সালমান খান হত্যার নতুন তথ্য। পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে সন্ত্রাসী দল বিষ্ণুই গ্যাংয়ের সালমান হত্যার ব্লুপ্রিন্টের পরিকল্পনা। সালমান খানকে হত্যার চেষ্টা দীর্ঘদিন ধরেই করে চলেছে সন্ত্রাসী দলটি। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা যায়, পুলিশ এ ঘটনার নতুন চার্জশিট পেশ করেছেন, যেখানে সালমানকে হত্যার প্ল্যানে 5 জন অভিযুক্তের নাম উল্লেখ করা হয়েছে। অভিযুক্তরা জানায়, সালমানকে মারার জন্য বিষ্ণুই গ্যাংয়ের সঙ্গে তাদের 25 লাখ টাকার চুক্তি হয়েছে। এ চুক্তি অনুযায়ী হত্যার পরিকল্পনা চলেছে 2023 সালের আগস্ট থেকে 2024 সালের এপ্রিল মাস পর্যন্ত। অভিযুক্তরা আরও জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী পাকিস্তান থেকে এ গ্যাং বিভিন্ন ধরনের অস্ত্র এনেছে। AK-47, AK-92, M16 রাইফেল, তুরস্কের বিখ্যাত জিগানা পিস্তল আনার পরিকল্পনা রয়েছে তাদের, কারণ জিগানা পিস্তল দিয়েই 2022 সালের 29 মে পাঞ্জাবি গায়ক সিধু মুজওয়ালাকে হত্যা করেন তারা।
চার্জশিটে আরও উল্লেখ করা হয়েছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। বিষ্ণুই গ্যাংয়ের 60 থেকে 70 জন সর্বক্ষণ নজরে রাখেন সালমানকে। অভিনেতা কখন কোথায় যায় তার সব তথ্যই আছে তাদের কাছে। তদন্তে আরও বেরিয়ে এসেছে যে সালমানকে হত্যার জন্য নিয়োগ করা সবাই 18 বছরের নিচের কিশোর। তারা তাদের কাজ সঠিকভাবে চালিয়ে যাচ্ছে আর তারা অপেক্ষায় আছেন সালমানকে মারার জন্য গোল্ডি ব্রার বা আনমোল বিষ্ণুয়ের হত্যার হুকুমের। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। 120 মিনিটে গোল নেই। টাই ব্রেকারে প্রথম 3 শটেই হিসেব নিকেশ শেষ। স্লোভেনিয়াকে রুখে দিয়ে পর্তুগাল টাই ব্রেকারে 3-0 ব্যবধানে জিতে চলে গেল কোয়ার্টার ফাইনালে। কিন্তু ম্যাচের নায়ক রোনালদো নয়, বরং কস্তা। নির্ধারিত সময় গোলশূন্য ড্র হওয়ার পরে অতিরিক্ত সময়ের খেলা চলছে। সেখানে পেনাল্টি পেয়েও গোল করতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। অতিরিক্ত সময়ের 5 মিনিট বাকি থাকতে পর্তুগালের রক্ষণে বিরাট ভুল করে বসলেন এবারের ইউরোর সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় পেপে। পর্তুগিজ ডিফেন্ডারের ভুলে একদম ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন স্লোভেনিয়া স্ট্রাইকার বেঞ্জামিন সেসকো। তার সামনে কস্তা ছাড়ার কেউ নেই। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল এখানেই দৌড় শেষ পর্তুগালের। শেষে 16 থেকেই বাড়ি ফিরতে হবে রোনালদোদের। কিন্তু রবের্তো মার্তিনেজের দলের জন্য ত্রাণকর্তা রূপে হাজির হলেন কস্তা। অনেকটা এগিয়ে এসে সেসকোর শট অবিশ্বাস্য দক্ষতায় বাম পা ছড়িয়ে রুখে দিলেন তিনি। ঠেকালেন পর্তুগালের বিদায়। সেখানেই শেষ নয়, ম্যাচের ফল নির্ধারণী টাই ব্রেকারে স্লোভেনিয়ার টানা 3টি শট ঠেকিয়ে পর্তুগালকে একাই টেনে তুললেন কোয়ার্টার ফাইনালে। ক্যারিয়ারের শেষ ইউরো খেলতে নামা রোনালদো পুরো ম্যাচে বেশ কয়েকটি সুযোগ তো হাতছাড়া করেছেনই, ম্যাচ গোলশূন্য ড্র থাকা অবস্থায় অতিরিক্ত সময়ে পেনাল্টিও মিস করেছেন। আর পেনাল্টি মিস করে কেঁদেছেন অঝরে। ম্যাচ শেষে রোনালদো স্বীকার করেছেন দলের সবচেয়ে প্রয়োজনের সময় তিনি জ্বলে উঠতে পারেননি। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 12 দিনের চিকিৎসা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া। ট্রাম্পের দায় মুক্তির রায়কে বিপজ্জনক নজির বললেন বাইডেন। 5 ক্যাটাগরির ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে রূপ নিল বেরিল। ইসলামিক জিহাদের মুহুর্মুহু রকেট হামলায় কাঁপল ইসরায়েল। ইমরান খানের গ্রেফতার আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ। সালমানকে মারতে 25 লাখ টাকার চুক্তি, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। এবং পেনাল্টি মিস করে রোনালদোর কান্নাকাটি, পর্তুগালকে বাঁচালেন কস্তা। দর্শক, এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েডে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।